দয়া করে হচ্ছে অবশ্যই শেয়ার করবেন। আমরা এখানে একে অপরের কাছে শিখবো ইনশাআল্লাহ। হুম। মানে এমন না যে আমরা সবাই সবকিছু জানি। তো আমি যদি কখনো প্রশ্ন করি বা এই বিষয়টা কি জানেন কিনা বা এটা কেমন কি হবে, আপনাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারেন, অথবা যতটুকু জানেন সেটা শেয়ার করতে পারেন। সেটা ভুল বা সঠিক বিষয়টা এরকম নয়। তো সাইফ, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট, তাই না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে যে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এখানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা আমাদের যে কাজগুলো দৈনন্দিন জীবনে, বিশেষ করে আমাদের আহ, মানে ক্লাইমেট সায়েন্স এবং হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমাদের মূল আসলে টপিক। এবং শুধুমাত্র বিষয়টা এরকম না, যদি অন্য ব্যাকগ্রাউন্ডেরও থাকেন সেম মডেল বা সেম আইডিয়াতে যে কথাগুলো হবে, আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়তো বা ডেটা চেঞ্জ হবে, কিন্তু একই আইডিয়া বা একই ধরনের হবে। হ্যাঁ, সেগুলো বিষয়গুলো থাকবে। আমি একটু পরে আউটলাইন গুলো দিচ্ছি। তো আমাদের আজকের যেহেতু আলোচনা হচ্ছে ক্লাইমেট সায়েন্স বা ডিজাস্টার, বিশেষ করে মিশোলজিক্যাল যে রিসার্চ গুলো আমরা করে থাকি বা অ্যাটমসফেরিক সায়েন্সে, সেই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং তারা কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আজকের যদি আউটলাইন গুলো আমি একটু, জি হ্যালো, আচ্ছা আউটলাইন গুলো যদি দেখি, আমি হচ্ছে এখানে একটা সম্পূর্ণ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, শুধু তাই না, এবং হচ্ছে টেকনিক্যাল যে সলিউশন গুলো, টিউটোরিয়াল গুলো, পাইথন কোড, হ্যাঁ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত হ্যান্ড নোটস দেওয়ার আমি একটা চেষ্টা করব, যাতে করে আপনারা হচ্ছে ভবিষ্যতে আপনার যে রিসার্চ গুলো করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কাজে লাগে সরাসরি। তো প্রথমে আমরা জানি যে আমাদের ডেটাগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে। ডেটাগুলো সাধারণত ডেটাগুলো ক্যাটাগরিক্যাল থাকে, অথবা হচ্ছে কন্টিনিউয়াস আমাদের ডেটাগুলো থাকে। তো সেক্ষেত্রে এই যে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, সেখানে ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা সাধারণত দুই ধরনের কাজ করতে পারি এআই ব্যবহার করে, হয় ক্লাসিফিকেশন করি অথবা ক্লাস্টারিং করি। ক্লাসিফিকেশনে যেমন আমি যদি বলি স্টর্ম টাইপস, ক্লাউড ক্লাসিফিকেশন, আরো এসেট্রা এসেট্রা, আমরা এটা ক্লাসিফাই করতে পারি। আবার ক্লাস্টারিং যদি বলি, সেক্ষেত্রে আমরা মূলত একই গ্রুপ, এগুলো নিয়ে আমি আলোচনা করব, ক্লাসিফিকেশন কি, ক্লাস্টারিং কি, এগুলো ইন ডিটেলস আলোচনা করব। যেমন আমি ক্লাইমেট প্যাটার্নস যদি আমি এক জায়গায় করতে চাই, অথবা ওয়েদার ইভেন্টস গুলো এক জায়গায় ক্লাস্টার করতে চাই, একটা গ্রুপে করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারবো, সেক্ষেত্রে যদি আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস ডেটা থাকে, সেই কন্টিনিউয়াস ডেটাগুলোর ক্ষেত্রে আমরা একটা হচ্ছে রিগ্রেশন করি অথবা ডাইমেনশনাল রিডাকশন করি। তো রিগ্রেশন যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণত দেখি যে, যেমন আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স, তার মানে এক্স গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ কিরকম পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হবে, আমরা মেশিন লার্নিং অথবা স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করে আমরা এগুলো প্রেডিকশন করার জন্য ব্যবহার করি। যেমন রিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে টেম্পারেচার আমি প্রেডিকশন করতে চাই সেটা, তারপরে হিউমিডিটি ফরকাস্টিং করতে পারি। আবার হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন, এটা আবার কেন দরকার? অনেক সময় আমার দেখা যায় অনেকগুলো ফিচার থাকে, অনেকগুলো ভেরিয়েবল থাকে, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা বা দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে দেখা গেল সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একরকম আমার ইফেক্ট কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নাই, অর্থাৎ অনেকগুলো ফিচার থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিডাকশন করতে হয়। অর্থাৎ লার্জ যদি ডেটা সেট থাকে সেখানে কমপ্লেক্সিটি হবে, কারণ মডেলকে যদি আমরা অনেক বেশি ইরিলেভেন্ট তথ্য দিয়ে দিই, অনেক বেশি ইরিলেভেন্ট ডেটা গুলো দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সে ভালোভাবে ফরকাস্ট করতে পারবে না। যার কারণে সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন গুলা করি, অর্থাৎ ডেটাগুলো কিছু ভেরিয়েবল গুলো রিমুভ করে দেই। এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, বা বাস্তব জীবনে যে উদাহরণগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে এখন আমি শুধু থিওরিটিক্যাল বলে গেলাম, কিন্তু প্র্যাকটিক্যাল তো দিতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে পাইথনের যে আহ আপনার এই পাইথনের আমরা ব্যবহার করব। পাইথনের আমি টেকনিক্যাল সাপোর্ট গুলা দিয়ে দিব, যে কিভাবে সে পাইথনে আপনি কোড করবেন। ফ্রি কোড আছে, হ্যাঁ, টিউটোরিয়াল সহ, ইভেন ব্যাখ্যা সহ পাইথনের কোড আছে, সেই সোর্স গুলো আমি দিব। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সাধারণত মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর জন্য আমাদের কোনো কোড বা আমাদের কোনো লাইব্রেরি ডেভেলপ করার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে আমাদের টেনসর ফ্লো, এটা হচ্ছে আপনার ডিপ লার্নিং মডেলের জন্য তারা ইতিমধ্যে হচ্ছে আপনার লাইব্রেরি করে তার ডেভেলপ করছে, যে মডেলগুলো যে দরকার সেগুলো তারা করেছে। তারপরে হচ্ছে আপনার সাইকিট লার্ন, যেটা হচ্ছে মেশিন লার্নিং মডেলের জন্য। অতএব এই দুইটা ব্যবহার করে
আপনি পাইথনের যে কোড সরাসরি শেষের দিকে আমি দিব, এবং সেই লিঙ্ক গুলো দিব কোথায় আপনারা কিভাবে শিখবেন ইনশাআল্লাহ। সাহেব, আমার কথা শোনা যাচ্ছে? জি, জি শোনা স্যার, শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা, আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখন না করে আপনারা নোট করতে পারেন। আমি যখন শেষের দিকে আমি সুযোগ দিব আপনারা প্রশ্ন করবেন। আর এমনিতে আইডিয়া শেয়ার করা থাকলে সেগুলো তো আমি সুযোগ দিব ইনশাল্লাহ। তো এখন আমরা ক্যাটাগরিক্যাল ডেটাগুলো কি, ক্যাটাগরি যেখানে আসলে মূলত একটা ক্যাটাগরিক্যাল মানে কি, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে থাকে অর্থাৎ বিভিন্ন লেভেলস থাকে, এটা আমরা সাধারণত কোয়ালিটেটিভ বলি, নিউমেরিক্যাল না, কোয়ালিটি বলি। সাধারণত দেখবেন যে বিভিন্ন সার্ভে যখন আমরা করি সেখানে আপনার অনেকে হয়তো বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে পারেন বা সার্ভে রিলেটেড হয়তো বা অনেকেই পরিচিত, সেক্ষেত্রে দেখবেন কোয়ালিটিভ ডেটা গুলো থাকে, আবার কিছু কোয়ান্টিটিভ থাকে। তো কোয়ালিটিভ ডেটা গুলো এগুলো ক্যাটাগরি থাকে বা লেভেল থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেহেতু আমাদের আজকে টোটালটাই সেশনটাই হচ্ছে আমাদের ক্লাইমেট সায়েন্স এবং হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টে, অর্থাৎ সেক্ষেত্রে আমি যত মেট্রোলজি রিলেটেড উদাহরণগুলো সেগুলো আমি দিব, ঠিক আছে? তো এখানে যেমন যদি আমরা ওয়েদার টাইপস বলি, যেমন এখানে আমরা ওয়েদারটাকে সানি ক্লাসিফাই করতে পারি, ক্লাউডি, রেইনি, স্নোই, ফগি। তো এগুলো হচ্ছে সব হচ্ছে কোয়ালিটেটিভ, এগুলো হচ্ছে লেভেল, এদের কোনো ইয়া নাই, কি বলে আপনার কোনো কোয়ান্টিটি নাই, কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। আচ্ছা, এখন হচ্ছে স্টর্ম ক্যাটাগরি যদি করি, স্টর্ম বলতে এখানে আমরা সাইক্লোন কথা বলি যদি, সেক্ষেত্রে আমরা যেমন এটা যদি আটলান্টিক মহাসাগরে হয় সেখানে আমরা হারিকেন বলি, সে হারিকেন ক্যাটাগরি 1 to 5 পর্যন্ত হয়। আবার বেসিন টু বেসিন আপনারা বেরি করে এগুলো জানেন। আবার যদি আমরা ইন্ডিয়ান ওশেনে হয় অর্থাৎ বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি, সেখানে আমরা ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, সাইক্লোনিক স্টর্ম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, তারপরে সুপার এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনিক। তো এই যে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করি, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। এগুলো হচ্ছে আমরা একটা লেভেল দিই বা ক্যাটাগরি দিই। ক্লাউড টাইপস এর ক্ষেত্রে বলতে পারি অনেক ধরনের ক্লাউডস আছে, কিউমুলাস, স্ট্রাস, সিরাস ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে উইন্ড ডাইরেকশনের কথা যদি বলি, উইন্ড কোন দিক থেকে আসে, নর্থের দিকে আসে, সাউথে, ইস্ট, ওয়েস্ট, আরো অন্যান্য ডিরেকশন গুলা, সাউথ ইস্ট ওয়ে, নর্থ ইস্ট ওয়ে অথবা ওয়েস্ট ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো আমরা ক্লাইমেট জোন গুলো কিন্তু ভাগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি করতে পারি, যেমন ট্রপিক্যাল, টেম্পারেট, পোলার, এটসেট্রা এটসেট্রা। তারপর হচ্ছে প্রিসিপিটেশন টাইপস। এক্ষেত্রে আমরা ধরেন প্রিসিপিটেশন হচ্ছে টোটালি ধরেন একটা ওয়াটার মানে পানির হচ্ছে যে আপনার লিকুইড অথবা হচ্ছে সলিড যে ফর্মটা, সেটা লিকুইড আকারের, যেমন রেইন হইতে পারে, আর সলিড ফর্ম যেমন স্নো, হেল, স্লিড ইত্যাদি। তাহলে এগুলো কি আমরা কি করতে পারি, এইভাবে আমরা ক্যাটাগরি করতে পারি। আচ্ছা, কন্টিনিউয়াস ডেটা যেটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ডেটা, এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু থাকবে, উইথ রেঞ্জ থাকবে। সাধারণত এই এই কন্টিনিউয়াস ডেটা গুলো আমরা হচ্ছে সাধারণত মেজার করতে পারবো অথবা আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করতে পারবো। যেমন হচ্ছে কন্টিনিউয়াস ডেটাটা যদি বলে থাকি, যেমন টেম্পারেচারের ক্ষেত্রে, এর আগে আমরা কিন্তু টেম্পারেচার ইয়া করি, এটা কিন্তু মেজার করা যায় ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইটে মেজার করা যায়, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ডেটা একটা আমরা মেজার করতে পারবো। হিউমিডিটি হচ্ছে যে 50%, যেমন যদি আমি বলি হিউমিডিটি, বিশেষ করে আমরা রিলেটিভ হিউমিডিটিটাই বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে যে পার্সেন্টেজে হয় তাহলে 50% রিলেটিভ হিউমিডিটি, তাহলে সেটা আমি মেজার করতে পারতেছি। উইন্ড স্পিডের কথা যদি বলি, উইন্ড স্পিড সাধারণত আমরা মেজার করি মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার অথবা মাইলস পার আওয়ার। তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেসারের কথা বলি, সেটা আমরা মেজার করতে পারি কিসে, সেটা মিলিবার হতে পারে অথবা হেক্টোপ্যাসকেল হতে পারে। আবার যদি আমরা প্রিসিপিটেশন অ্যামাউন্টের কথা বলি, স্নোফল অথবা রেইনফল, সেগুলো আমরা কিন্তু মিলিমিটার অথবা ইঞ্চিতে ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে যে আমার সবচেয়ে নিউমেরিক্যাল ডাটা, এবং এরা ম্যাথমেটিক্যালি আমরা অ্যানালাইজ করতে পারি। তো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস, আর এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। এখন কথা হচ্ছে যে এই আমরা ক্যাটাগরিক্যাল ডেটা এবং কন্টিনিউয়াস ডেটা আমরা যেটা শিখে আসলাম, এখন এই ইয়াগুলার এক্সাম্পল কি হবে? থিওরিটিক্যাল অত কথা না বলে আমরা যতটুকু বোঝার চেষ্টা করলাম, এখন এই ক্লাসিফিকেশন আমরা কিভাবে কাজ করতে পারি। ধরেন এখানে সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে একটা হারিকেন টাইপস, যেটা আমরা ক্লাসে দেখে আসলাম যে ক্যাটাগরি 1 2 3 4 5, এগুলো কিসের উপর বেস করে হয়? আপনার কোনো আইডিয়া আছে কারো? ভাইয়া উইন্ড স্পিড বায়ু চাপের কারণে। হ্যাঁ, আর কেউ? উইন্ড স্পিডের উপরে নির্ভর করে। নিম্নচাপ। আচ্ছা, এখন এই উপরে হতে পারে। সরি,
আচ্ছা, উইন্ড স্পিড বলতে এখানে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড বলতেছি, কতটুকু সাস্টেন করে একটা উইন্ড স্পিডের উপর ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে ক্যাটাগরাইজ করি। হুম। তো এখন এই ক্যাটাগরাইজ করার জন্য ধরেন আপনার স্যাটেলাইট ইমেজ আছে, সে ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, আমি এখানে এই পেপারে লিংক দিয়ে দিছি। এগুলো যতগুলো লিংক আজকের এই আলোচনায় হবে সেগুলো কিন্তু আমি এই ভিডিওটা যখন আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে, তখন হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন সবগুলোই হচ্ছে 1 বাই 1 হচ্ছে আমি দিয়ে দিব, তো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা নিয়ে যেন কেউ ওরিন না হন, আর রেকর্ডিং গুলো আমার দিয়ে দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আপনার এই স্যাটেলাইট একটা ইমেজ আছে, স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম? বা আমি বলছি আমাদের ক্লাস শেষ হওয়ার পরে সব কিছু দেওয়া হবে, আপনারা এখন মনোযোগ স্যার। দিয়ে শুধু শুনেন, আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন, কোনো প্রশ্ন থাকলে নোট করবেন, আমি আমার সর্বোচ্চ জ্ঞানে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এখান থেকে একটা ডিরেকশন পেয়ে যেতে পারেন A to Z। হ্যাঁ, তো আপনারা নোট করতে থাকেন, আমরা শেষের দিকে এগুলো সব শেয়ার করা হবে। এনিওয়ে, তো এখন হচ্ছে ধরেন আপনার এখানে একটা ইনফ্রারেড ইমেজ আছে, স্যাটেলাইট ইমেজ আছে, সেখানে আপনি এই ইমেজ থেকে আমরা কিভাবে হচ্ছে যে ইন্টেন্সিটি, আমি ধরেন হারিকেন টাইপস অথবা ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড আমরা করে ক্যাটাগরাইজ করব। তো এটা একটা এক্সাম্পল, এই ব্যাপারে যদি জান আরো ডিটেইলস পাবেন। সেক্ষেত্রে আমরা করি কি, এই স্যাটেলাইট ইমেজ গুলোকে আমরা ইমেজ ক্রপ করে, এই যে সেন্টার আছে, সেন্টার থেকে যতটুকু ধরেন 300 400 বা 500 কিলোমিটার আমরা নিলাম, 300 কিলোমিটার, এই প্রতিটা ইমেজ প্রতিটা ইয়াতে এটা CNN মডেল ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এগুলো নিয়ে আরো ইন ডিটেইলস লেকচার হইতে পারে পরবর্তীতে। আজকে হচ্ছে আপনার ইন জেনারেল বিষয়গুলো দেখাবো, অ্যাপ্লিকেশন গুলো দেখাবো, কিভাবে এগুলো কাজ করবেন। আর একটা একটা করে মডেল দেখাইতে গেলে সেটা আবার আরো অনেক লেকচারের দরকার, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। বা এটা আমার মেশিন লার্নিং ডিপ লার্নিং এর কিছুদিন আগে ট্রেনিং হয়ে গেছে, ওই প্লে লিস্টে আমি শেয়ার করবো, সেখানে হচ্ছে ইন ডিটেলস মডেল সম্বন্ধে। তো আমার মূল কথা হচ্ছে ক্লাসিফিকেশনের একটা উদাহরণ হিসেবে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, যেখানে যদি হারিকেন টাইপস আমার স্যাটেলাইট ইমেজও হয়, সেক্ষেত্রে আমি কিন্তু মডেল ব্যবহার করতে পারতেছি, যেমন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হতে পারে, আরো কিছু ডিপ লার্নিং মডেল আমরা ব্যবহার করতে পারি। এই যে কোনো মডেল ব্যবহার করতে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে তারা হচ্ছে এই ইয়া থেকে, ইমেজ থেকে মডেল লার্ন করবে। মেশিন লার্নিং মানে মেশিন লার্ন করবে, শিখবে, এখান থেকে পরবর্তী কিন্তু সে প্রেডিকশন করবে ফাইনালি, যে হারিকেন টাইপসটা কত উইন্ড স্পিড থাকলে কত হবে সে ক্যাটাগরাইজ করবে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখানে হচ্ছে যে আমি আমার যে লিঙ্কটা দেওয়া আছে পেপারে ইন ডিটেলস, এটা দেওয়া যাবে, আমি দিয়ে দিব লিঙ্ক। তারপরে ধরেন আমি এখন ক্লাস্টারিং এর কথা বলছি। ক্লাস্টারিংটা আমরা কি বলে আসছি, কারো মনে আছে? কে কি মনে আছে? জি জি, গ্রুপিং করা, ওয়েদার প্যাটার্ন হতে পারে, এগুলো একটা আচ্ছা, ক্লাস্টারের আওতায় নিয়ে আসা। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা যে কোনো ফিল্ডে, হ্যাঁ জি জি, ধন্যবাদ। হ্যাঁ, ক্লাইমেট প্যাটার্ন হতে পারে। তো এখন এই ক্লাস্টারিং এর যে মূলত আমাদের কথা হচ্ছে, আমরা একই গ্রুপ অর্থাৎ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, যেগুলোকে আমরা আলাদা করতে পারি। তো দেখা গেল আমি এখানে উদাহরণ হিসেবে ধরেন এখানে ট্রপিক্যাল সাইক্লোনের কথা বলছি, সাইক্লোন গুলো একরকম না, একদিকে যায় না। দেন এখানে দেখেন আপনার 4টা গ্রুপ যদি দেখি, এটা কেমিন্স ক্লাস্টারিং ব্যবহার করছে, এটা একটা মেথড। তো এখানে দেখেন আপনি যদি সাইক্লোন দেখেন, কিছু এটা হচ্ছে প্যাসিফিক ওশানের নর্থ ইস্টার্ন, এটা ইস্ট চায়না এখানে। তো এখানে দেখেন কিছু হচ্ছে ডাইরেক্ট এখানে চায়নার এখানে হিট করছে, এদিকে গেছে পুরো স্ট্রেট মুভিং। আমরা মূলত দুই ধরনের সাইক্লোন গুলা ক্যাটাগরাইজ করি, সেক্ষেত্রে হচ্ছে যে কিছু হচ্ছে স্ট্রেট যায়, কিছু হচ্ছে রিকার্ভ হয়, অর্থাৎ সরাসরি যায় না। তো এখানে দেখেন আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি, তো এই সাইক্লোন গুলো কিন্তু একরকম না। দেখেন এটা একদিকে গেছে, এটা এই কিছু সাইক্লোন আছে যেটা একই প্যাটার্ন একই দিকে গেছে, তাদের মুভমেন্ট যদি দেখেন। আবার এটার কিন্তু আলাদা, এটা লোকেশনও আলাদা, আবার এটা কিন্তু এই জায়গায় হিট করছে, আবার কিছু সাইক্লোন আছে টোটাল এখানে হিট করছে। এটা একটা এক্সাম্পল হিসাবে। তাহলে এরকম হচ্ছে যে আমাদের ক্লাইমেট প্যাটার্ন হইতে পারে, আমার ট্রপিক্যাল সাইক্লোন আমরা ক্লাস্টার করতে পারি, আমি রেইনফল গুলো ক্লাস্টার করতে পারি। বাংলাদেশে 7টা ক্লাইমেট জোন আছে, বা এছাড়াও আমরা নিজের করতে পারি। আমি আমার একটা পেপারে দেখেছি, সেখানে হচ্ছে ক্লাইমেট জোন মূলত কোপেনহেগে যে ক্লাইমেট জোন আছে, সেক্ষেত্রে আমরা ভাগ করতে পারি বিভিন্ন মেথডে। আমরা রেইনফল গুলো আলাদা করতে পারি,
বা আমরা ড্রাউটের রিজন গুলো কিন্তু আলাদা ক্লাস্টার করতে পারি, কোন রিজনে কিরকম হতেছে। তো আমরা একই গ্রুপ বা একই সিমিলার কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেগুলো আলাদা করতে পারি, তাহলে সেটা আমার জন্য সুবিধা হয় ফ্যাক্টরগুলো। তো এখানে এই যে মেথডটা ব্যবহার করেছে, সেখানে কিন্তু আমি একটা পেপার, এই পেপার লিঙ্ক দেওয়া আছে, পরবর্তী আপনি ইন ডিটেলস পড়বেন যখন লিঙ্কটা পাবেন, কারো যদি ইন্টারেস্ট থাকেন এই পেপারগুলো যাবেন। এটা একটা আমি এক্সাম্পল দিলাম যে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন, আমি যেমন এক্সাম্পল দিলাম, আমি এখন হচ্ছে আপনাদের এখানে ক্লাস্টারিং কিভাবে করে বা ক্লাস্টারিং প্রয়োগটা কি সেটা একটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবার কিন্তু যখন কন্টিনিউয়াস ডেটা থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস যে ডেটাগুলো সেটা সময়ের সাথে হইতে পারে অথবা স্থানের সাথে হইতে পারে। তো এটা একটা এক্সাম্পল যেটা নেচারে পাবলিশ করছে হাম এট আল 2019। তারা হচ্ছে এনসো, যারা জানেন এই ফিল্ডের, এনলিনো সাউদার্ন অসিলেশন যেটা হয় ইস্টার্ন প্যাসিফিকে, তো তো সেই ইন্ডেক্সটা এটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডেটা, এটাকে তারা ফরকাস্ট করছে। এই ক্ষেত্রে তারা সিএনএন মডেল, যেটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করছে। এক্ষেত্রে তারা দেখেন, আমি বলছি যে আপনি কিন্তু যখন রিগ্রেশন করব সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো সাধারণত কিন্তু সময় এবং স্থান দুইটার সাথে কিন্তু পরিবর্তিত হয়। যদি সেটা শুধু টাইম সিরিজ হয়, সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে, যে কোনো ডেটা হইতে পারে, যে কোনো ভেরিয়েবল হইতে পারে, সেটাও আমরা ব্যবহার করতে পারবো। আবার যদি আমাদের স্পেশাল ম্যাপ থাকে, অর্থাৎ একটা এরিয়ার আমাদের ম্যাপ থাকে, ডেটা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মডেলে ব্যবহার করতে পারবো ইমেজ। আর ইমেজের জন্য হচ্ছে, এটা কথা কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে কেউ যদি প্রশ্ন করেন আমি বলে দিচ্ছি, ইমেজের জন্য সাধারণত কিন্তু আমরা ডিপ লার্নিং মডেল গুলোই ব্যবহার করি। আর যেমন উদাহরণ হিসেবে যদি আমি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বলি, এটা মূলত ইমেজ ক্লাসিফিকেশন জন্য আমরা টাইম সিরিজও ব্যবহার করতে পারি, কিন্তু মূলত এটা ইমেজের জন্য কাজ করে ডিপ লার্নিং মডেলগুলো। আর ডিপ লার্নিং মডেলটা টোটালটাই হচ্ছে মানুষের হিউম্যান ব্রেন, যে ব্রেনের উপর বেস করে, এই আইডিয়ার উপর বেস করে কিন্তু ডিপ লার্নিং মডেলটা তৈরি করা হয়েছে। আর মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে মেশিন লার্নিং এ যেমন ইনপুট আউটপুট থাকে, একটা শুধু থাকে। আর এখানে এই ডিপ লার্নিংটাকে আবার নিউরাল নেটওয়ার্কও বলে। নিউরাল নেটওয়ার্কের পার্থক্যটা হচ্ছে যে আপনার এই ইনপুট একটা হিডেন লেয়ার, আউটপুট থাকে। কিন্তু ডিপ লার্নিং, ডিপ মানে হচ্ছে অনেক বেশি হিডেন লেয়ার থাকে, এবং ডেটাগুলোকে অনেক বেশি তারা বিভিন্ন ইয়াতে কি বলে এটাকে আলাদা আলাদা করে ফেলে, বিভিন্ন ফিচার গুলো দিয়ে করে শেষ পর্যন্ত তারা ফিচার গুলো এক্সট্রাক্ট করে ডেটাগুলোকে তারা ইনফরমেশন গুলো নেয়। যেমন এখানে যদি আমি উদাহরণ হিসেবে বলি, তারা ইনপুট লেয়ার হিসেবে সেখানে কারেন্ট টাইম, প্রিভিয়াস, এখানে যেহেতু মান্থলি ডেটা, যে কারেন্ট সময়ের মাস, তার আগের 2 মাস আগের ডেটাগুলো ব্যবহার, এখানে দুইটা সাধারণত এসএসটি, যেটা আমরা বলি সি সারফেস টেম্পারেচার, আর হচ্ছে যে ওশানিক হিট কন্টেন্ট অ্যানোমালি যেটা আছে সেটা ব্যবহার করছে। তো এখানে দেখেন এই যে বক্স করে দিচ্ছে, মানে এই এরিয়াটা, এই যেটা এনসোর যে রিজিয়নটা সেই করছে কি, সেই ইয়াটাকে এই আপনার কেটে ক্রপ করে দিছে। এই ইমেজটা এই মডেলের ভিতরে দেওয়ার পরে তারা জানছে, শিখছে, অর্থাৎ এসএসটি এবং ওখানে হিট কন্টেন্ট এটার উপর বেস করে এনসো ইন্ডেক্স কিরকম পরিবর্তন হয়, ট্রেনিং এ কিছু ডেটা দিয়ে গেছে, টেস্টিং এ পরবর্তীতে তারা ফাইনালি তারা 1 থেকে 23 মাস আগ পর্যন্ত তারা নিনো 3.4 সেটা ফরকাস্ট করছে। তাহলে আমরা রিগ্রেশনের যেটা আমরা বললাম কন্টিনিউয়াস ডেটা হয়, তাহলে আমরা রিগ্রেশন করি, সেক্ষেত্রে আমার স্পেশাল ডেটাও থাকতে পারে, আবার টাইম সিরিজ থাকতে পারে। এটা একটা স্পেশাল ডেটা যেটা নেচারে পাবলিশ হয়েছে। আচ্ছা, আবার যদি আমাদের টাইম সিরিজ ডেটা থাকতে পারে, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেরকম যদি আমাদের মান্থলি থাকতে পারে, ডেইলি থাকতে পারে, টেম্পারেচার হইতে পারে, রিলেটিভ হিউমিডিটি হইতে পারে, রেইনফল হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, আমাদের যে ভেরিয়েবল গুলো সবসময় আমাদের ক্লাইমেট সায়েন্সে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হইতে থাকে, বা অন্যান্য ফিল্ডেও হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে এটা সম্ভবত জিওফিজিক্যাল রিসার্চ লেটারে পাবলিশ হয়েছে, আমেরিকান জিওফিজিক্যাল, এটা অনেক ভালো জার্নাল। তো এখানে কিন্তু টাইম সিরিজ ডেটাটা দেখেন, মান্থলি ডেটা গুলো দেওয়া আছে। এই টাইম সিরিজ ডেটা গুলো কিন্তু আমরা চাইলে আমরা মডেল ব্যবহার করতে পারি, সেটা মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং। এক্সাম্পল হিসেবে এখানে গেটের রিকারিং জিআরইউ মডেল যেটাকে বলে, এটা ডিপ লার্নিং মডেল। এই ক্ষেত্রে ওনারা যে কাজটা করছে, পিডিও হচ্ছে প্যাসিফিক ডিকেডাল অসিলেশন, এটাও একটা ক্লাইমেটিক যে ফ্যাক্টর, এটা সম্ভবত প্যাসিফিক ওশেনের জন্য। হ্যাঁ, তো এই প্যাসিফিক ডিকেডাল যে অসিলেশন আছে, এটার একটা ইন্ডেক্স আছে। আবার এটা চাইলে কিন্তু আমরা ওই এনসোর মতো আমরা কিন্তু স্পেশাল ম্যাপও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই টাইম সিরিজটাকে তারা যে মেথডটা ব্যবহার করছে, প্রথমে তারা, আমরা জানি যে একটা টাইম সিরিজ যখন ডেটা থাকে, সেই ডেটাগুলোতে 3টা কম্পোনেন্ট থাকে,
ট্রেন্ড, সিজনাল কম্পোনেন্ট, একটা রেসিজুয়াল। ট্রেন্ড যেটা আমরা ট্রেন্ড দেখতে পারি সেটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড কিরকম সে কমা বাড়াবা এগুলো দেখে। আর সিজনাল কম্পোনেন্ট থাকে কারণ হচ্ছে একটা সময় পর পর রিপিটেটিভ একটা হচ্ছে যে আপনার প্যাটার্ন থাকে এটা ডেটার মধ্যে, যেটা হচ্ছে আপনার কোনো পরিবর্তন নাই। কারণ পরিবর্তন যদি না হয় মডেল সেখানে কিছু শিখতে পারবে না। যদি একই এরকম থাকে, একই প্যাটার্ন থাকে, এগুলো হচ্ছে ডিস্টার্ব করে মডেলকে, হ্যাঁ, ভালো করে সে শিখতে পারে না। আবার কিছু রেসিজুয়াল বা যেগুলোকে আমরা নয়েজ বলতে পারি, এই ডেটাগুলোর মধ্যে কিছু এরর থাকে, কিছু আউটলায়ার থাকে, আর কিছু হচ্ছে সিজনাল কম্পোনেন্ট থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে মডেলকে আপনার ডিস্টার্ব করে এমন কিছু শিখতে পারে না। তো তারা এটার জন্য করছে কি, তারা আলাদা আলাদা করে নিছে। তো তারা ট্রেন্ডটাকে আলাদা ফরকাস্ট করছে, সিজনাল কম্পোনেন্ট আলাদা ফরকাস্ট করছে, রেসিজুয়াল আবার তিনটাকে এটা যদি এগ্রিগেশন করা যায়, তিনটাকে যদি এক করি আবার ওই আগের ট্রেন্ডটা পাওয়া যাবে। যেমন এই এই মেইন যে অরিজিনাল যে সিরিজটা সেটাকে কিন্তু তিনটা কম্পোনেন্টে ভাগ করে আবার সে ফরকাস্ট করার পরে তারা তিনটাকে এগ্রিগেশন করছে, করার পরে তাদের যে অরিজিনাল এবং ফরকাস্ট যে সিরিজ আছে সেটার সাথে কম্পেয়ার করছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এটা হচ্ছে একটা আপনাদের এক্সাম্পল। আচ্ছা, এরপরে আবার যদি আমরা এখন কন্টিনিউয়াস ডেটার মধ্যে আমি তো বলছি যে অনেকগুলো যদি ফিচার থাকে, অনেকগুলো ভেরিয়েবল থাকে, এখন সবগুলোই তো আমার হচ্ছে যে আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল, হ্যাঁ, এফ অফ এক্স, তো এক্সটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। তো সেই ফ্যাক্টরগুলো সবগুলোই তো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেভেন্ট না, বা ওইটার সাথে মানে সম্পর্কিত না। সেক্ষেত্রে আমি ইরিলেভেন্ট যদি ইনফরমেশন গুলো খুব বেশি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে মডেল তো ডিস্টার্ব ফিল করবে, মডেল ভালো করে সে শিখতে পারবে না। এই জন্য আমি কি করি, যেগুলো ইরিলেভেন্ট যেগুলো ফিচার গুলো আছে, যে ভেরিয়েবল গুলা, যে ইনপুট গুলো আমরা দিতে চাচ্ছি আমাদের মডেলের মধ্যে, সেগুলো আগে অ্যানালাইসিস করে এখানে একটা উদাহরণ হিসেবে যদি বলি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, পিসিএ, এটা আমরা অনেকেই শুনে থাকি বা জানি। তো এখানে আপনার এক্সাম্পল হিসেবে যেমন মান্থলি, এখানে মান্থলি এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো কিরকম পরিবর্তন হচ্ছে যেমন এখানে দেওয়া আছে, এখন কোনগুলোর সাথে কিরকম মিনিমাম ইয়ার টেম্পারেচার, ম্যাক্সিমাম ইয়ার টেম্পারেচার, অনেকগুলো এখানে আমরা ভেরিয়েবল আছে। এর মধ্যে প্রিন্সিপাল যে কম্পোনেন্ট গুলো যেগুলো মেইন ফ্যাক্টর, সেগুলো আমরা কিন্তু বের করতে পারি। বের করলে পরবর্তীতে যেগুলো হচ্ছে আপনার ভালো না সেগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এছাড়া আরো অনেক মেথড আছে, আমরা আরো এগুলো দেখতে পারি যে এক্স এর কারণে ওয়াই কিরকম পরিবর্তন বা কিরকম পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা শেপলি এডিটিভ এক্সপ্লেনেশন, এগুলো ওয়ান কাইন্ড অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মতো, অর্থাৎ ইররিলেভেন্ট ফিচার গুলো আমরা রিমুভ করে দেই, যে কোনগুলো সবচেয়ে গুরুত্ব, মানে স্মার্ট প্রিডিক্টর পাওয়াটা খুব জরুরি, সেগুলো আগে জেনে নেওয়া যে মডেলে দেওয়ার আগে। তো এই বিষয়গুলো কিন্তু করে আমরা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন করতে পারি, অর্থাৎ লার্জ ডেটা সেটটাকে সেখানে আমরা সেখান থেকে রিডিউস করে আমরা হচ্ছে ছোট করতে পারি। যখন আমরা মোর প্রিসাইজ ডেটা আমরা ব্যবহার করব মডেলের ক্ষেত্রে, এই বিষয়গুলো আমাদের করতে হবে। খালি মডেল আমি রান করতে পারলাম সেটা এরকম না, এই বিষয়গুলো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের আগে দেখতে হবে, দেখার পরে আমরা এটা কাজ করতে পারবো। এখন হচ্ছে আমি তো এই ক্লাসিফিকেশন বা সরি ক্যাটাগরিক্যাল ডেটা হলে যে প্রয়োগটা সেটা কথা বললাম, যদি আমাদের কন্টিনিউয়াস ডেটা হয় সেটা প্রয়োগ আমি বললাম। সেক্ষেত্রে আমি হচ্ছে একটা আমার রিয়েল ওয়ার্ল্ড যে এক্সাম্পল আমি সেটা দেওয়ার চেষ্টা করলাম, যে যে আমি ক্লাসিফিকেশনের জন্য কি কাজটা করতে পারি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, ক্লাস্টারিং এর জন্য কি কাজ করতে পারি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, বা আরো কিছু এক্সাম্পলের কথা বলেছি। তারপরে হচ্ছে আপনার রিগ্রেশনের ক্ষেত্রে আমি বললাম যে আমার কন্টিনিউয়াস ডেটা হলে সেখানে আমি রিগ্রেশনও করতে, স্পেশাল ম্যাপও ব্যবহার করতে পারি, অথবা আমাদের টাইম সিরিজ ডেটা থাকতে পারে সেটাও আমরা ব্যবহার করতে পারি। তারপরে ডাইমেনশনালিটি যে রিডাকশন, সেক্ষেত্রে আমরা এখন বললাম যে আমাদের যে লাস্ট ডেটা থাকে সেটাকে আমরা একটা উদাহরণ হিসেবে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের কথা বললাম, এটা আমরা রিমুভ করতে পারি ইররিলেভেন্ট ডেটাগুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি মডেলগুলো রান করলাম, সবই করলাম, এখন আমার তো মডেলগুলোকে বিচার করতে হবে যে মডেলগুলো আসলে কিরকম পারফরমেন্স করলো, সঠিকভাবে সে ফরকাস্ট করতে পারলো কিনা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কারো কোনো আইডিয়া আছে কিনা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমি মডেলগুলোকে কোন ধরনের ম্যাট্রিক্স ব্যবহার করব বা কোন ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো ব্যবহার করব, যেগুলো ব্যবহার করে আমি ক্লাসিফিকেশনের পারফরমেন্স গুলো দেখতে পারবো মডেলের। অথবা আমি রিগ্রেশন যদি করি, রিগ্রেশনের ক্ষেত্রে আমি কি কি ম্যাট্রিক্স গুলো ব্যবহার করব, কোন ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো ব্যবহার করব, অথবা কোন মেথড গুলো ব্যবহার করব, যেগুলোর মাধ্যমে আমি জানতে পারবো যে আমার মডেল কিরকম পারফরমেন্স করলো। তারপর ডাইমেনশন রিডাকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কারো কোনো ধারণা আছে কিনা? হ্যালো, আপনার পার্টিসিপেন্টরা কমেন্ট করতে পারেন বা মতামত শেয়ার করতে কমেন্ট করতে সরাসরি আসেন, নট মেসেজিং, হ্যাঁ সরাসরি কথা বলুন।
ভাইয়া আর স্কোয়ারের মান কিংবা আরএমএসি যদি বের করা হয় এটা তাহলে কিসের জন্য? মডেলের অ্যাকুরেসির জন্য আর কি। সেটা কোন পারপাসে? মডেলের অ্যাকুরেসি তো আমি তো বললাম, আমি তো এক্সাম্পল দিয়ে আসলাম, কিসের পারপাসে? আমরা এখানে কয় ধরনের কাজের কথা বলছি আজকে? মেশিন লার্নিং আর ডিপ ভাই মেশিন লার্নিং ডিপ লার্নিং তো আমরা মডেল, আমরা মূলত ডেটা গুলোকে কয় ভাগে ভাগ করছি এবং কি কি কাজ করতেছি। কন্টিনিউয়াস আর ক্যাটাগরিক্যাল। ভাগ করছি ভাইয়া হ্যাঁ, ক্লাস। সেক্ষেত্রে আমি, হ্যাঁ জি, কন্টিনিউয়াসে ক্লাস্টারিং ইউজ দুই ভাবে। করেছি আর সরি আমি বলি আমরা দুইটা প্রসেস জেনেছি, দুইটা ডাটার ক্লাসিফিকেশন জেনেছি, ক্যাটাগরিক্যাল আর কন্টিনিউয়াস। ক্যাটাগরিক্যালে আমরা ক্লাস্টারিং ইউজ করি আর কন্টিনিউয়াসে রিগ্রেশন ইউজ করি বা টাইম সিরিজ ইউজ করি অথবা ডাইমেনশনালিটি রিডাকশন এগুলো ব্যবহার করি কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে। আচ্ছা এটা করেন। এখন আমার প্রশ্ন যেটা ছিল সেটা কি ওই বিষয়ে একটু বলেন। আমার যে প্রশ্নটা ছিল, আমি মডেলের পারফরমেন্স কিভাবে দেখবো, ক্লাসিফিকেশন হলে কি এটা করবো? সম্পর্কে আসলে পার্সোনালি স্যার আমার ধারণা নেই, তবে আর এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা কিছুটা অ্যাকুরেসি বুঝতে পারি যদি রিগ্রেশন করি সেক্ষেত্রে। ভেরি গুড। স্যার আচ্ছা স্যার ক্লাসিফিকেশনের জন্য জি বলেন একটু। জি। কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে আর কি একুরেসিটা জানতে পারি যে আসলে মডেলটা কতটুকু ভালো একুরেসি মেনটেন করতেছে, এটা কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে জানতে পারবো। হুম হুম। আর কেউ? প্রিসিশন, রিকল, F1 স্কোর, অ্যাকুরেসি এগুলো দিয়ে। ভেরি গুড। রিগ্রেশনের ক্ষেত্রে? রিগ্রেশনের জন্য হচ্ছে R2 স্কোয়ার অথবা হচ্ছে রুট মিন স্কোয়ার ইউজ করা যেতে পারে। ভেরি গুড, ভেরি গুড। আপনার পরিচয়? আমি সাদমান হাফিজ, সাস্টে পড়তেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ভেরি গুড। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখন যদি ক্লাসিফিকেশন হয় সেক্ষেত্রে ওই যে ভাই বললেন, সেক্ষেত্রে আমরা একুরেসি দেখতে পারি, পার্সেন্টেজে কত পার্সেন্ট একুরেস আসলো, প্রিসিজন, রিকল বলে, এগুলো নিয়ে ইন ডিটেলস আর আপনারা করবেন। F1 স্কোর, তারপরে এরিয়া আন্ডার দ্য কার্ভ, আরওসি, এগুলো আমরা ব্যবহার করে কনফিউশন ম্যাট্রিক্স যে উদাহরণের কথা বললো, সেক্ষেত্রে আমাদের ট্রু লেভেল কিরকম ছিল, প্রিডিক্টেড লেভেল, এটা একটা আইরিশ ডেটার ক্ষেত্রে দেখানো হয়েছে। আইরিশ ডেটার ক্ষেত্রে তিনটা আপনার হচ্ছে যে ইয়া থাকে, কি বলে এগুলো, ভ্যারাইটি আছে উদ্ভিদের, সেক্ষেত্রে ক্লাসিফিকেশন কিভাবে করতে পারলো। তো এটা হচ্ছে এমনিতে পাওয়া, এটা নর্মালাইজ করা ডেটাগুলোকে, নর্মালাইজ কনফিউশন ম্যাট্রিক্স, ট্রু লেভেল এবং প্রিডিক্টেড লেভেল কতগুলো একুরেসি আসলো। তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস তো আমার যেহেতু কাজ এক লেকচারে তো সব শেখানো সম্ভব নয়, তো এই জন্য হচ্ছে যে আপনাদের যে একটা মানে ডিরেকশন দেওয়া, আপনার কাছে গাইড দেওয়া, যে বিষয়গুলো একটা স্বচ্ছ ধারণা থাকলে এবং যে আমি ইয়াগুলো দিলাম এগুলো ধরে ধরে আপনার কাজ করতে পারলে আপনারা হচ্ছে যে মেশিন লার্নিং ডিপ লার্নিং কাজ করতে পারেন। তো এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, এবং আমি এখানে লিংক দিয়ে দিছি, এখানে ইন ডিটেলস আপনি যা দেখবেন। এরপর হচ্ছে ক্লাস্টারিং এর যে মেন ধাপটা, প্রথম কাজটা হচ্ছে যে কতগুলা ক্লাস্টার হবে মূলত। এখন আমার ডেটাগুলো আছে, আমি তো এমনি এমনি মনে মনে আমি বললাম যে 4টা করলাম, 5টা করলাম, 6টা করলাম, এটা সেটা আমি এইভাবে করতে পারি না। তো এর জন্য হচ্ছে যে আমাদের অপটিমাম যে ক্লাস্টার নাম্বারটা সেটা জানানো জরুরি। আমি ডেটা সেটটা দিয়ে দিব, তারপরে আমি ক্লাস্টারে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো ম্যাট্রিক্স ব্যবহার করি, সিলহটি স্কোর আছে, আর ইত্যাদি 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 আছে। তো এটাই সাধারণত খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে আমি এখানে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি সাইকিট লার্নের, তো আমরা এই সিলহটি মেথড বা অন্যান্য মেথডের মাধ্যমে প্রথমে আমার যে ক্লাস্টারিং এর যে কাজটা থাকবে, প্রথম কাজটাই হচ্ছে আমাদের ডেটাগুলোকে এই মেথড ভিতরে দিতে হবে। এই মেথডের মাধ্যমে আমরা জানতে পারবো মেথডগুলোকে মেথডের মাধ্যমে সিমিলার যে গ্রুপগুলো আছে বা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স যে ডেটাগুলোকে সে আলাদা আলাদা করে ফেলবে। করার পরে বলবে যে হ্যাঁ এই ডেটা সেটের জন্য এতগুলো অপটিমাম। আরো আছে আপনার হচ্ছে ইয়া সাম স্কয়ার এরর বলে, লগ লগারিদম মেথড, আরো অনেক স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে। হ্যাঁ, তো এই মেথডগুলো আপনারা এখন এই যখন পেপারগুলো পড়বেন দেখবেন এই মেথডগুলো ব্যবহার করবে। তো যে কেউ একটা মেথড যেটা ভালো আপনার মনে হয় আপনি ব্যবহার করবেন, করার পরে আপনি দেখবেন যে সিমিলার গ্রুপ কতগুলো তারা ভাগ করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যখন আপনি যদি মনে করেন যে আপনি এটা 4টা গ্রুপে বা 5টা গ্রুপে করবেন, তখন আপনি হচ্ছে
যে মডেলগুলো ব্যবহার কে মিনস ক্লাস্টারিং, এটা খুব বেশি পরিচিত ব্যবহার করলেন, বা অন্যান্য যে ক্লাস্টারিং মেথডগুলো ব্যবহার করার পরে ওই কয়টা গ্রুপে আপনি ভাগ করবেন। এরপরে আপনি আবার আরো ম্যানুয়ালি কিছু করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আসলে সেন্সিটিভিটি টেস্টের কথা বলে যেটা বলে থাকি, যে আচ্ছা 4টা গ্রুপ করতেছি, যে আমার মডেল যে 4টা গ্রুপ করে দিল, এরপরে আচ্ছা আমি 5টা করে দিই, 5টা করলাম, করার পরে আমি চেক করব যে সিমিলার যদি আমার অপটিমাম হয়, তাহলে তো আপনি দেখবেন যে একই গ্রুপগুলো এক জায়গায় থাকবে। কিন্তু যদি সেখানে মানে মডেল ভুল করে থাকে, তাহলে দেখবেন যে সেখানে আপনার আলাদা আরো আর ক্যারেক্টারিস্টিক্স কিছু পাবেন, একই রকম না, এলোমেলো ভাবে। তখন আপনার বুঝতে হবে যে আবার ওটাকে মডিফাই করা, ইয়ে করা। বা সেক্ষেত্রে দেখলেন যে না ঠিক আছে, 4টা ঠিকই করছে, তাহলে আপনি নিজে নিজে করবেন কি, 4টার জায়গায় 5টা করবেন। তখন আপনি দেখবেন যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বা সিমিলার ডেটাগুলো দেখবেন ডুপ্লিকেট করে আরেকটা গ্রুপে গেছে। তার মানে বুঝতে হবে যে আপনি যদি 4টার জায়গায় 5টা করেন, তাহলে একই গ্রুপগুলো আরেকটা আপনি করতেছেন, ডুপ্লিকেট করতেছেন। তো ডুপ্লিকেট করা যাবে না। আমার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বা সিমিলার যে বৈশিষ্ট্যের যে গ্রুপগুলো, সেগুলো আলাদা করা। তো এটা হচ্ছে আপনাদের মেথড। এরপর হচ্ছে যেটা, যদি আমরা রিগ্রেশন করে থাকি, রিগ্রেশনে যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এটা হু পাবলিশ জিওফিজিক্যাল রিসার্চ লেটারে। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়েও আমরা দেখতে পারি যে অনেকগুলো এখানে ধ্যান মডেল ব্যবহার করছে। এখানে বিশেষ করে সম্ভবত এটা এনসো ফরকাস্ট, এনসো না সম্ভবত প্যাসিফিক ডিকেলার অসিলেশন, নো এটা এনসো ফরকাস্ট করছে এই ব্যাপারে। তো একজন ক্ষেত্রে সেই অনেকগুলো মডেল আছে। তো এর আগে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে নেচারে পাবলিশ করছে হাম, সে হামের ব্যাপারটা হচ্ছে এটা। এরপরে উনি যে মডেল করছে রেসিজুয়াল সিএনএন, সে একটু মডিফাই করছে মেথড ব্যবহার করে, তার মডেলটাকে সে দেখাচ্ছে যে না হাই কোরিলেশন দেখাচ্ছে। সে টাইম যখন বাড়তেছে 23 মাস পর্যন্ত হচ্ছে যে ফরকাস্ট করছে, সেক্ষেত্রে দেখা গেছে 0.5 যদি উপরে ধরি, মোটামুটি 20 মাস আগ পর্যন্ত সে ফরকাস্ট করতে পারে। তো তার মডেল এখানে দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্যবহার করতে পারি, মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর, রুবিন স্কয়ার, ওই যে অনেকে বললেন আর স্কয়ার যে ব্যবহার করে থাকে, ইত্যাদি ইত্যাদি আমরা মেথডগুলো আমরা রিগ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আচ্ছা, যদি আমাদের সেখানে কন্টিনিউয়াস ডেটা হয়। এরপরও আবার ডাইমেনশনাল রিডাকশনের ক্ষেত্রেও আমাদের যখন আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট ব্যবহার করি বা ইয়া করি, সেক্ষেত্রে আমরা এক্সপ্লেন ভেরিয়েন্স আমরা দেখি যে কতটুকু ভেরি হচ্ছে, একটা সাপেক্ষে একটা কত ভেরিয়েশন হচ্ছে, রিকনস্ট্রাকশন, বিভিন্ন মেথড গুলো আছে। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, যেটা হচ্ছে আমার বিশেষ করে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেখানে এক্সপ্লেন ভেরিয়েন্স গুলো দেখা যায় একটা কারণে একটা কত পরিবর্তন হবে। সেখান থেকে আমরা কিন্তু মূলত যে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট, যেটা মূল মানে যে ফ্যাক্টর গুলো কাজ করে, সেগুলো কিন্তু আমরা কিন্তু বের করতে পারি। বের করার পরে আমরা হচ্ছে যে আমরা মডেলে আমরা কাজ করতে পারি। এরপরে কথা হচ্ছে যে আমরা দেখলাম যে ক্যাটাগরিক্যাল ডেটার যে উদাহরণগুলো, সেগুলো দেখলাম, কন্টিনিউয়াস ডেটাগুলো উদাহরণগুলো দেখলাম, সেটা এক্সাম্পল গুলো দেখলাম। তারপরে আমরা হচ্ছে মডেল ব্যবহার করার পরে সেগুলোকে আমরা হচ্ছে পারফরমেন্স কিভাবে করব সেগুলো দেখলাম। এখন আমাদের যে প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো দরকার, যেখান থেকে আমরা হচ্ছে কোড করতে পারি। কারণ অনেকে হচ্ছে পাইথন জানেন না। যারা পাইথন জানেন না, আমার ইউটিউব চ্যানেল লিস্ট আছে, সেখানে বাংলা ইংলিশ দুইটাই আছে, যার যেটা ভালো লাগে সেখানে দেখবেন। আমাদের রিসেন্ট একটা ট্রেনিং হয়ে গেল, সেখানেও আছে। তো এখন হচ্ছে যে এখানে মূলত আমরা আমাদের যে কাজটা হবে প্রথমে, সরি আমি এটা দেখিয়ে দিচ্ছি, তারপরে তো আপনার রেকর্ডটা থাকবেই। হ্যাঁ, দেন হচ্ছে আমার ইয়া দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। পরে এগুলো তো লিংক আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে, এই ধরনের সমস্যা নাই। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি কি বলতেছি, পরে লিংক গুলো পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলো মিস করা যাবে না, সুন্দর করে বুঝে নিন। এখন হচ্ছে আমি একটু আগে বলেছি যে টেনসরফ্লো আপনাদের ওই সরি হ্যালো স্যার, মেইলে একটু কাইন্ডলি শেয়ার করেন। এগুলো সবগুলো শেয়ার করা হবে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া হবে, লিংকগুলো ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনি মনোযোগ দিয়ে খালি এখন শুনেন, তারপরে হচ্ছে এগুলো সব পাবেন। আচ্ছা, এখন হচ্ছে এই বলেছি যে লিংক আচ্ছা, এখানে ওনার নেটওয়ার্কের সমস্যা আমি বুঝতে পারতেছি না। সাহেব, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আপু, আপনার নেটের সমস্যা, তো আমরা সবকিছু প্রোভাইড করব, সমস্যা নাই।
আচ্ছা, এখন হচ্ছে এই টেনসর ফ্লো যেটা, সেটা হচ্ছে আমরা কি বলে আসছি যে ডিপ লার্নিং মডেলের যে মডেলগুলো আছে সেগুলো তারা হচ্ছে অলরেডি এখানে বিল্ড করা আছে, আমাদের এই কোডগুলো ব্যবহার করার দরকার নেই। আমাদের শুধু জানতে হবে, আমি যে মেথডগুলো বলছিলাম আমাদের প্রয়োগ জানতে হবে, আমার ডেটা টাইপটা বুঝতে হবে, তারপরে আমরা এটা ব্যবহার করব। কিন্তু এই যে পাইথন কোডগুলো আমি টিউটোরিয়াল গুলো দিব, সেগুলো ব্যবহার করার আগে তাকে আমাদের ইনস্টল করতে হবে, যে টেকনিক্যাল যে জিনিসগুলো জানতে হবে, নাহলে তো আপনি ইনস্টলই করতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনি পরবর্তীতে আর আগাইতে পারবেন না। এই জন্য প্রথমে টেনসর ফ্লো বা সাইকিট লার্ন এগুলোর জন্য আমি এখানে যে আপনাদের শেয়ার করছি, সেক্ষেত্রে পিপের মাধ্যমে আমরা ইনস্টল করব। এখন কথা হচ্ছে যদি লিনাক্স হয়, লিনাক্স প্ল্যাটফর্মের জন্য এক ধরনের গাইডলাইন আছে, কেউ ম্যাক হইতে পারে, কেউ সিপিইউতে রান করতে পারে। তো আমরা সাধারণত হচ্ছে যে উইন্ডোজ নেটিভে আমার পরামর্শ হচ্ছে যে মিনিকন্ডা ইনস্টল করবেন। কোথায়? মিনিকন্ডা। আচ্ছা, মূলত হচ্ছে মিনিকন্ডাটা আগে ডাউনলোড করে এখানে ডাউনলোড যে অপশন আছে করবেন। অ্যানাকন্ডাটাও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু অ্যানাকন্ডাটা বিষয়টা হচ্ছে যে লার্জ, অনেক বেশি, অনেক সফটওয়্যার সেখানে থাকে, অনেক লাইব্রেরি থাকে, যার কারণে এটা অনেক স্পেস নেয় আমাদের সি ড্রাইভে। তো আমাদের দেখা গেলো এতগুলো সি ড্রাইভ আমাদের অযথা ভারী করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে মিনিকন্ডাটা আমরা ব্যবহার করি। মিনিকন্ডাটা ডাউনলোড করে ইনস্টল করলে মিনিকন্ডাতে যে প্রয়োজনীয় যে লাইব্রেরি গুলো সেগুলো থাকে, এটা একটা হালকা, তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের যে সি স্পেস ঝামেলাটা সেটা থাকলো না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই মিনিকন্ডা ইনস্টল করার পরে, আমরা যেহেতু আমি কেন উইন্ডোজ এর কথা বলছি, কারণ আমাদের বেশিরভাগ আমরা উইন্ডোজ এর সাথে পরিচিত, লিনাক্স এর সাথে অনেকেই হয়তো পরিচিত নয়। আবার এখন আমার লিনাক্সটা উবুন্টু, যেটা এই যে আমার যে উবুন্টু আছে, সেটা কিন্তু আমরা উইন্ডোজ সাবসিস্টেমেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে উইন্ডোজ এর কথাই বলতেছি, আমাদের বেশিরভাগই হচ্ছে যে আমরা উইন্ডোজ ব্যবহার করি। আচ্ছা, এনিওয়ে, সেক্ষেত্রে মিনিকন্ডা ইনস্টল করার পরে এখন দেখবেন আপনার হচ্ছে যে সিস্টেমটা কি জিপিইউ আছে কিনা, এনভিডিয়া বা অন্যান্য জিপিইউ সিস্টেম আছে কিনা, যদি থাকে তো ভালো, আর না হলে এখানে আপনি জিপিইউ যে ইয়াগুলো আছে সেগুলো ইনস্টল করতে পারেন। জিপিইউ হলে অনেক ফাস্ট হয়, সিপিইউতে হচ্ছে যে এই কম্পিটিশনাল যে ইয়াটা সময়টা অনেক বেশি নেয়, আর জিপিইউ হলে দ্রুত হয়। আর যদি না থেকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্ট আমি যেখানে কাজ করব, আমি করতে হবে বিষয়টা এরকম না, আমি আলাদা করতে পারি, কিন্তু এনভায়রনমেন্ট করলে সুবিধা আছে। আমি যেখানে আমি মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেলগুলো ব্যবহার করবো, আমি ওই এনভায়রনমেন্টে ওই কাজগুলোই করব। কারণ একটার সাথে একটা অনেক সময় ডিপেন্ডেন্সি থাকে, তো কনফ্লিক্ট তৈরি হয়, হ্যাঁ, এটা সমস্যা হয়। যারা এটা কম্পিউটার সায়েন্স আছেন তারা বুঝবেন ভালো করে। তো সেক্ষেত্রে এই যে আমরা হচ্ছে যখন কোনটা এই ইয়াটা কপি করে নিই, এই যে কপি নিয়ে ওইখানে ওই যে মিনিকন্ডা যেমন আমি ইনস্টল করে ফেলছি এখানে, মিনিকন্ডা। তো এরকম যখন আপনার ইয়াটা আসবে, সেখানে এই যে কপি করে আমি ইতিমধ্যে এটা করে ফেলছি। কপি করে এখানে যদি যখন আপনি বসিয়ে এখানে রান করবেন, তখন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এখন বেজে আছে যেমন আমি ইতিমধ্যে করে ফেলছি, যদি বলি কন্ডা অ্যাক্টিভেট টিএফ টেনসর ফ্লো, আমার অলরেডি এই যে দেখেন বেসে ছিল, দেখা যাচ্ছে না স্ক্রিন? ইয়া স্পষ্ট? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু, কিছুটা বলে দেই, এরপরেও যারা আরো বেশি শিখতে চান আমাদের পাইথন ট্রেনিং গুলো আছে সেখানে দেখবেন। আচ্ছা, এটা খুব বেসিক একটা বিষয়, অর্থাৎ আমি বেসে ছিলাম, একটা টেনসর ফ্লো আমি ইতিমধ্যে করে ফেলছি, এই জন্য আমি এটা রান করলাম না। যখন আপনি এটা করবেন, এটা আপনার হচ্ছে যে এক হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে টেনসর ফ্লো হিসেবে, আবার পাইথন 3.9 এনে ব্যবহার করবে, কারণ উইন্ডোজের জন্য এটা হচ্ছে ভালো, স্টেবল। হ্যাঁ, অন্যান্য এর চেয়ে যদি আপনার বেশি হয়, ঝামেলা আছে, কিছু সমস্যা আছে ইয়ার কারণে, এই জন্য হচ্ছে 3.9টা খুব স্টেবল উইন্ডোজের জন্য। এবং এখানে আপনি হচ্ছে প্রথম হচ্ছে ক্রিয়েট করতেছেন একটা টেনসর ফ্লো, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছেন এই নামে, তারপর হচ্ছে আপনার পাইথনও ইনস্টল হয়ে যাচ্ছে। যখন আপনার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে যে একটু আগে আমি যে কাজ করলাম, অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভেট হবে, ডিঅ্যাক্টিভেট করলে আবার আমি আগের অবস্থা বেজে ফিরে আসবো। এভাবে আপনি হচ্ছে যে কাজ করার পর ফাইনালি হচ্ছে পিপি ইনস্টল করলেন, এই ইয়াটা দেখবেন, গাইডলাইনটা দেখবেন, দেখে হচ্ছে যে আপনি হচ্ছে টেনসরফ্লো ইনস্টল করলেন, এন্ড টেনসরফ্লো ইনস্টল করলে ওই টেনসরফ্লো ইয়াতে আপনি আবার সাইকিট লার্ন আপনার হচ্ছে ইনস্টল করতে পারেন, পিপ ইনস্টল সাইকিট লার্ন দিয়ে দিলেন। আচ্ছা, এটা ইনস্টল যখন হয়ে গেল, এরপরে আমাদের যে কাজটা, আমাদের যে জিনিসটা দরকার, আচ্ছা, এরপরে আমাদের দরকার হচ্ছে আপনার এই টিউটোরিয়াল গুলো দরকার, যে কাজগুলো আমার করা দরকার। কারণ এই টিউটোরিয়াল যে বিষয়গুলো, এখন আমার যে গুরু, আমার যে মাস্টার, আমি যার কাছে আসলে শিখেছি যে ট্রেনিং প্রশিক্ষণটা, মূলত
তার কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু হচ্ছে যে তার যে ওয়েবসাইট আছে সেখানে সব টিউটোরিয়াল কোড সহ দিয়ে দিছে। এটা খুবই রিয়ার। হ্যাঁ, মাস্টারিং মেশিন লার্নিং মাস্টারি, এখানে যদি যান, আমি এটা তো ইন জেনারেল দেখালাম, এরপর আমি এক্সাম্পল হিসেবে স্পেসিফিক আমি লিঙ্ক দিচ্ছি। লিঙ্ক বলতে সেগুলো দেখাচ্ছি, পরবর্তীতে লিঙ্কগুলো তো শেয়ার করা হবে। এই জেসন ব্রাউনলি, ইনি হচ্ছে অস্ট্রেলিয়াতে আছেন, একজন সায়েন্টিস্ট, উনি এআই স্পেশালিস্ট। উনার এই ইয়া থেকে আমার মূলত শেখা। এবং মজার ব্যাপার হচ্ছে যে তার বইও কিছু আছে। অনেকে যদি বই কিনতে না চান, এই জিনিসগুলো টিউটোরিয়াল হিসেবে আছে, টিউটোরিয়ালটা একত্রিত করে সে বই দিয়েছে। হ্যাঁ, তো বই কেনার কোনো দরকার নেই, আমি নিজেও কিনি নাই। এখানে পুরো পাইথন কোডগুলো আপনারা দেখাইলে বুঝতে পারবেন। এখন এই যে আমি এই যে টিউটোরিয়ালগুলো, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব। যেমন এখানে একটা এক্সাম্পল হিসাবে ধরেন টাইম সিরিজ ডেটাগুলো থাকবে, সেটাকে সুপারভাইজ ইয়াতে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে এক্সাম্পল হিসাবে যদি দেই, এখানে ইন ডিটেল সে ব্যাখ্যা করছে। পাশাপাশি হচ্ছে দেখেন এখানে পাইথনের কোড আছে উইথ এক্সপ্লানেশন। আপনারা যদি এটা ফলো করেন, এদের পাইথন কোড সব ফ্রি। হ্যাঁ, আপনারা হচ্ছে ইন ডিটেল শিখতে পারবেন এখানে। আবার ইমেলে সে সাবস্ক্রাইব করলে ইমেলও আপনার ইয়া করে। ওনার সাথে পার্সোনালি আমার কথা হয়েছে যখন আমি পিএইচডি করি, আমি এই ফিল্ডে একদম নতুন ছিলাম, তো ওনার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি ওনার ইয়া থেকে। এবং প্রতিটা ব্যাপারে আমি ওনার ইয়াগুলো সাইড করছি, প্রতিটাই ব্যাপারে আমার। তো এখানে হচ্ছে পাইথন কোড আপনার ফ্রি থাকে। এছাড়া আরো যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমি শেয়ার করবো। এরকম ভাবে আপনার হচ্ছে পুরো পাইথন দিয়ে আপনি এটা করতে পারবেন। আর এটাই হচ্ছে আজকের আমাদের যে ক্লাস। এখন আজকের যে আলোচনা, আমাদের যে ওয়ার্কশপ, এটাই হচ্ছে আমার শেষ।